শুরু করছি প্রেয়সীর হৃদয়ে ব্যাকুল উপন্যাসের 10ম পর্ব। লিখেছেন নাবিলা ইশক। সাবিহা বড়সড় একটি ভুল করে ফেলেছে। ভুলটা হচ্ছে অয়নকে তুমি করে তাকে সম্বোধন করতে দেওয়া। আজকাল অয়নের কথার বুলি ফুটেছে। তুমি 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 সারাদিন করতেই থাকে। তুমি সম্বোধন করে সাবিহার হৃদয় নিয়ে খেলছে এক প্রকার। তুমি করে বলে ছেলেটা সাহসী হয়ে গিয়েছে। কি সব উদ্ভট কথাবার্তা বলে, মুখে লাগাম রাখা যেন ভুলে বসেছে। সাবিহা বেশ কয়েকবার ধমক দিয়েছে, তবে এখন ধমকে অয়ন একদম ভয় পায় না। মাথার চড়ায় বসেছে এক প্রকার। তাই সাবিহা একটা ভয়ঙ্কর শাস্তি তৈরি করেছে অয়নের জন্য। সেটি হলো টোটালি 2 দিন কোনো প্রকার কথা অয়নের সাথে বলবে না। এই 2 দিন অয়নকে নিজের মুখও দেখতে দিবে না। এর জন্য লাগলে সে বাড়ির গাড়ি ব্যবহার করবে। এই তো সকাল সকাল আবারও কল করছে। এখন সে অফিস যাবে আর অয়ন যাবে ভার্সিটি। তাহলে এই সময়টাই কেন কল করছে ছেলেটা? সাবিহা কল ধরল না। তৈরি হয়ে নিবে তখন পুনরায় কল এসেছে অয়নের। সাবিহা সেলফোন সাইলেন্ট করে রাখলো। গাড়ি করে বেরিয়ে পড়ল। যেতে নিয়ে অয়নকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। চা খাচ্ছে। ভার্সিটি ড্রেস পরে অয়নের গলায় ঝুলানো টাইখানা দেখলেই তার ইচ্ছে করে টেনে ধরতে, তবে সুযোগ হয়ে ওঠেনি কখনো। নিশ্চয়ই তার জন্য দাঁড়িয়েছিল। সাবিহা মুচকি হাসল। ছেলেটা পারেও বটে, কতটুকু পারে এটাই দেখার বিষয়। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সাবিহা টপ ফ্লোরে জানালা দিয়ে নিচে তাকালো। তার অনুমান মতে অয়ন দাঁড়িয়ে আছে। আজ স্টেশনের সামনে নয়, তার অফিসের সামনে দাঁড়িয়ে। সাবিহা সেলফোন বের করলো। অয়নের শতাংশ মেসেজগুলো দেখে বুঝতে পারল খুব ভয় পেয়েছে অয়ন। মাত্র 1.5 দিন হয়েছে, এতটুকু সময়ে এত ভয় পেতে হয় নাকি? সাবিহা উল্টো ভেবেছিল কালও দেখা সাক্ষাৎ, কথা টোটালি অফ রাখবে, কিন্তু এই ছেলে এখনই দিশেহারা অবস্থায় ঘুরছে। দীর্ঘশ্বাস ফেলে সাবিহা বেরিয়ে এলো। নিচে নামতেই অয়ন সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ ঘামে ভিজে আছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? সাবিহা জবাব দিল না। নিঃশব্দে ব্যাগ থেকে রুমাল বের করলো। খুব যত্নে অয়নের মুখ মুছিয়ে দিল। নাকের ডগায় জমে থাকা ঘাম খুব কৌশলে মুছল। তারপর বিনয়ী স্বরে বলল, কি হবে? কল মেসেজের জবাব কেন দিচ্ছিলে না? ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে করেছেন তাই না? সাবিহা একটি জিনিস লক্ষ্য করেছে, অয়ন রাগলে ইদানিং আপনি বলে, না হলে সর্বক্ষণ তুমি তুমি করে। তার মানে এই পিচ্চি এখন রেগেছে? অয়ন হুড়মুড়িয়ে বলে যাচ্ছে। এই এসে সাবিহা তার পেছন পেছন চলছে। উঠার ডাকছে, তবে সারা শব্দ করছে না। ওই পিচ্চি অয়ন। অয়ন ঘুরে চোখ রাঙালো। সাবিহা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে সে অয়নের হাত ধরল। অয়ন মুহূর্তেই নরম হয়ে গেল যেমন। সারাদিনের রাগ অভিমান নিমিষেই শেষ। আর চোখে সাবিহার হাসি মুখ দেখে শান্তি অনুভব করল। তবে পিচ্চি ডাক্তার মোটেও পছন্দ হলো না। একদম পিচ্চি বলবে না, পিচ্চি একটা ছোট অয়ন বলেই সাবিহা উচ্চস্বরে হাসতে লাগলো। অয়ন ভ্রুজোড়া কুচকে সাবিহার হাসি মুখের দিকে তাকিয়ে হঠাৎ দুষ্টু হেসে মাথাটা সাবিহার মুখের সামনে নিয়ে বলল, পিচ্চি বললেই কিন্তু চুমু খাবো, হ্যাঁ। সাবিহার হাসি বিলুপ্ত হয়ে গেল মুহূর্তেই। চোখ মুখ শক্ত করে হনহনিয়ে সামনে চলে গেল। এবার অয়নের হাসার পালা। পেছন থেকে উচ্চ শব্দে হেসে চলেছে সে। হাসতে হাসতে সাবিহার ওপর পড়ে যাচ্ছে এক প্রকার। সাবিহার একটু অভিমান হলো বটে। ছেলেটা কি জানে না প্রেমিকাদের যে ছাড় দিতে হয়? এইভাবে প্রতিশোধ নিতে হয় না ছোট ছোট বিষয়ে। সাবিহার প্রেমিক আসলেই পিচ্ছি, কিছুই বোঝে না, বোকা অবুঝ এবং নাদান প্রেমিক। শুক্রবার দিন সকাল সকাল শাহজাহান বাড়িতে হইচই পড়েছে এক প্রকার। কেউ পূর্ব দিক ছুটছে তো কেউ পশ্চিম দিক, কেউ বা উত্তর কেউ বা দক্ষিণ। যেমন সুমিতা বেগম এবং জবেদা বেগম রান্নাঘরে রান্না বান্নায় মহাব্যস্ত। অনেক দূরের রাস্তা বেরোতে হবে তাদের। মাঝ রাস্তায় নিশ্চয়ই বাচ্চাদের খিদে পাবে,
সাথে বড়দেরও। তাই বেশ কিছু ডিমান্ড করা আইটেমস রান্না হচ্ছে। জয়তুন বেগমের জন্য পুষ্টিকর স্যুপও বাড়িতেই রান্না করছেন। মোস্তফা সাহেব কিছুক্ষণ আগে এসে সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে। প্রত্যেকজনেরই এক একটা লাগেজ থাকতে হবে মাস্ট, না হলে পরে দেখা যায় একজন আরেকজনের লাগেজে নিজেদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে, জিনিসপত্র না পেয়ে হট্টগোল বাঁধিয়ে দেবে তখন। তাই আগেই সাবধান করে দিয়েছেন সবাইকে নিজেদের লাগেজ ব্যবহার করতে, এবং সবাই নিজেদের লাগেজ তৈরি করতে ব্যস্ত। যেমন রুবি তার সাদা কামিজের ওড়না পাচ্ছে না, এটা তার কোন বোনের আলমারিতে চলে গেছে কে জানে। সে দৌড়ে দৌড়ে সকলের রুমের আলমারি চেক করছে। অবশেষে ওড়না খুঁজে পেয়েছে তার মায়ের আলমারিতে। ওড়না নিয়ে নিজের রুমে দৌড় লাগিয়েছে। অনেক কাজ আছে, জিরিয়ে নেবার সময় নেই হাতে। এদিকে দীপ্ত ছোট প্যান্ট পরে মুফতি বেগমের পেছনে দৌড়াচ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা সে ভেঙে ফেলে বিদায় সেটা দীপ্তর ধরাছোঁয়ার বাইরে রাখেন মুফতি বেগম। দীপ্ত বারবার বলে চলেছে, সাবধানে রাখবো, ভাঙবো না একদম, বের করে দাও না মা। হাতের কাজ শেষ করতে দিবি তো নাকি? আগে দিয়ে যাও, না হলে পরে ভুলে যাব। তুই ভুলে যাবি তো ক্যামেরার কথা? মুফতি বেগম চোখ উল্টিয়ে নিজের রুমের দিকে রওনা হলেন। ক্যামেরা বের করে না দেওয়া অবধি এই ছেলে তাকে শান্তি দেবে না। ওদিকে আকাশ নিজের পার্সোনাল ডিজাইনিং ক্যাপ খুঁজে পাচ্ছে না। জিন্স প্যান্টের সাথে ক্যাপটা মারাত্মক দেখাবে, তাই না? ভাবতেই আরো উদ্বিগ্ন হয়ে উঠল ক্যাপের জন্য। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ক্যাপ পেয়েছে সাবিহার রুমে। সাবিহা ধুয়ে শুকাতে দিয়েছে। আকাশ আসমানের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল, এই তুই কি করে ফেললি সাবিহা? আমার ক্যাপটা খেয়ে দিলি? আশ্চর্য, আমি কি জানি নাকি এটা রং তুলিতে আঁকুবুকি করা ক্যাপ? আমি তো ধুয়ে দিয়েছিলাম ভালো মনে। ছাতার মাথা, তুই জানিস এটা আমি কতটা সময় নিয়ে এঁকেছিলাম? কিভাবে জানবো না বললে? তোর জানতে হবেও না, ভাগ। দুঃখ বেদনা নিয়ে আকাশ বেরিয়ে গেল। এই ক্যাপ এখন বাদ। আজ এখনই সে ক্যাপ কিনতে যাবে। ক্যাপ ছাড়া যাবে না গ্রামে, ব্যাস। জয়া বেগম তন্ময়ের লাগেজ গোছাচ্ছেন। ছেলেটা আর্জেন্ট কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, ফিরতে দেরি হবে, তখন আর লাগেজ গোছানোর সময় কই। তাই তিনি নিজেই ছেলের লাগেজ গোছাচ্ছেন। ওরও তার পাশেই প্লেট হাতে দাঁড়িয়ে অল্প একটু গরম ভাতের সাথে আলু ভাজি খাচ্ছে আর জবেদা বেগমকে বলছে, বড় মা, ওই মেরুন রঙের শার্টটা নাও। হ্যাঁ, এইটা খুব সুন্দর। জিন্সের প্যান্ট নিবে না? এটা বেশ ইউনিক। তন্ময় এটা পরে না তো। তুমি নিলে না পরবে, নাও নাও। ওরও নিজের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় সাজেস্ট করছে। জবেদা বেগম তাই লাগেজে নিচ্ছেন। ওরও মনে মনে ভীষণ খুশি। এইগুলো সব তার পছন্দের কাপড় চোপড়। গ্রামের 7 দিন তন্ময় শুধু তার পছন্দের কাপড় চোপড় পরবে। সাবিহা বেশ চিন্তায় পড়েছে। সে এখনো সিলেটে যাওয়ার কথা অয়নকে বলেনি। ছেলেটা কি রিয়াকশন দিবে? রেগে যাবে নাকি অভিমান করবে? চিন্তায় মগ্ন সে লাগেজ গোছাচ্ছে। আর চোখে কয়েকবার ফোনের দিকে তাকালো, এখনো কোনো মেসেজ বা কল আসেনি। সাবিহার হৃদয় বিষণ্ণ হয়ে উঠছে। পরে বিষয়টি জানলে অয়ন খুবই কষ্ট পাবে। দ্রুতভাবে সে সেলফোন তুলে সঙ্গে সঙ্গে অয়নকে কল করলো। আনরিচেবল বলছে। অয়নের দ্বিতীয় সিমে কল করলো। এটাই কল ঢুকেছে। সাবিহা হ্যালো বলতে যাবে, পূর্বেই একজন নারীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? সাবিহার শ্বাস প্রশ্বাস থেমে গেল। গলাটা চেনা চেনা লাগছে। অয়নের মায়ের কণ্ঠ না? ওপাশ থেকে আবারও বলা হলো, অয়ন ঘুমিয়ে, পরে কল করুন। কল কেটে গেল। সাবিহার হৃৎপিণ্ড শান্ত হলো কিছুটা। ফোন রেখে গোসল করতে গেল। এসে সেলফোনে উকি মারল, না, কল ব্যাক আসেনি। এখনো ঘুমিয়ে? ছেলেটা না বিজনেস করে? এই বিজনেস করার নমুনা। সকাল করে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তিনি এখনো ঘুমিয়ে। অবশ্য ঘুমাবেই তো, সারা রাত সাবিহাকে জ্বালাতন করেছে। কল কাটবে না তো কাটবেই না। মধ্যরাত পর্যন্ত সাবিহাকে ফোন কানে রাখতে হয়েছে। ভাবতে বসে অয়নের কল ব্যাক করলো। ঘুমন্ত কণ্ঠ, যেন এখনো বিছানায় চোখ বুজে শুয়ে। ফ্রেশ হয়ে কল ব্যাক করি। সাবিহা সিলেটের কথা বলতে নিয়ে থেমে গেল।
আরে পরে ব্যাক করবে মানে? মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাবিয়া ভাবলো ভালোই হয়েছে, পরে আর তাকে দোষারোপ করতে পারবে না। সে সাফ সাফ বলে দিবে, তোমাকে কল করে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি শুনতে চাওনি। কিন্তু মনে মনে সাবিহার খারাপ লাগছে। অয়নকে রেখে তার যেতে ইচ্ছে করছে না। সপ্তাহখানের দেখা সাক্ষাৎ হবে না, বিষয়টি আসলে বেদনাদায়ক। সাবিহা কিছুক্ষণ ভেবেচিন্তে একটি মেসেজ পাঠালো অয়নকে। সিলেট যাচ্ছি পরিবারের সাথে সপ্তাহখানেকের জন্য, সাবধানে থেকো। মিনিট 5 পর অয়নের ছোট্ট জবাব এলো, ওকে। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মাত্র ওকে, ব্যাস, আর কিছু না। কোথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে, চিন্তিত সুরে জানতে চাইবে হঠাৎ সিলেট কেন যাচ্ছে ইত্যাদি, অথচ ছেলেটা লিখেছে ওকে। সাবিহা ভাবলো অয়ন নিশ্চিত এখনো ঘুমের ঘরে, না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না। একদম না। তন্ময় ফিরেছে যখন, তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে, সকলেই তৈরি। এখন তন্ময় রেডি হলেই বেরিয়ে পড়বে। মোস্তফা সাহেব হাত ঘড়িতে নজর বুলিয়ে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, লাগেজ গাড়িতে তোলা হোক। তন্ময় মাথা দুলিয়ে উপরে চলেছে। তন্ময়ের পেছন পেছন দীপ্ত ছুটল। সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে। আপাতত তন্ময়ের পেছনে ছুটছে ঝাঁকড়া মাথার চুলগুলো সেট করতে এবং পারফিউম দিতে। তন্ময় রুমে ঢুকেই ওয়াশরুমে ঢুকে গেল। সেই মুহূর্তেই অরু উকিঝুঁকি মারল। সে সম্পূর্ণ রেডি। আনোয়ার সাহেবের শার্টের সাথে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে, ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে। উঁচু জুতো চোরা খটখট শব্দ তৈরি করছে। তন্ময়কে চারপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল। বাথরুম থেকে শব্দ আসছে, নিশ্চয়ই গোসল করছে। অরু আলগোছে সেখানে উৎপেতে রইল। পেছন থেকে দীপ্ত পারফিউম শরীরে দিয়ে নিতে বলল, এমন উকিঝুঁকি দিচ্ছ যে? অরু ভয় পেয়ে ধীর স্বরে আল্লাহ গো বলে কেঁপে উঠল, তুই কখন এলি? অনেক আগেই, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, কারণ তন্ময় ভাই ছাড়া তোমার চোখে আর কেউ কি আছে? অরু চোখ জোড়া বড়সড় করে বলল, কিসব বলছিস? আমি সব জানি। দীপ্ত চিকন সরে গান গিয়ে দুলতে দুলতে চলে গেল। অরুর ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে এসেছে, আর চোখে বাথরুমের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসলো। আবার উঠে দাঁড়ালো। এইভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে এলো। নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে নিল। সব কিছু নিয়েছে নাকি চিন্তা ভাবনা করলো? হ্যাঁ, সব নিয়েছে। লাগেজ ধরে ওরও বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আবারও উকি দিল। তন্ময় শার্ট পরছে। তন্ময়ের সুঠাম দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল। দ্রুত পায়ে নিচে চলে এলো। এইভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে ওর ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। সে আগের মতো তন্ময়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। হৃদয় কাঁপে। মোট 4টি গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, 2টো বড় গাড়ি এবং 2টো ছোট গাড়ি। বড়গুলোর মধ্যে মুরব্বীরা যাবেন, ছোট দুটোর মধ্যে বাচ্চারা। ওরও ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখলো। ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে, পরনে জিন্স প্যান্ট শার্ট। ওরও মুহূর্তেই দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছালো। ওরুর দেখা দেখি দীপ্তও ছুটে এসেছে। তাদের কিছুটার সামনে মোস্তফা সাহেব এবং ওহি সাহেব দাঁড়িয়ে। অয়ন এখনই হেলমেট পরে বাইকে স্টার্ট করবে এমন ভাব। ওরও দ্রুত কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ অয়ন ভাইয়া? শহরের বাইরে। আম্মু আব্বু বিজনেস ট্যুরে গেছেন, একলা অনুভব করছিলাম, বিধায় ভাবলাম কোথাও থেকে ঘুরে। আনন্দে ওর চোখ জোড়া চলচল করছে। মাঝপথে অয়নকে থামিয়ে বলল, আমরা সিলেট যাচ্ছি সবাই মিলে, তুমি যাবে আমাদের সাথে? এইটা কিভাবে হয়? তোমরা পরিবার মিলে যাচ্ছ, আমি বাইরের লোক কেমন দেখাবে? ওরও মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, চাচু দেখো না, তুমি একটু বুঝিয়ে বলো তো। আমরাই তো, তাই না? একা একা অয়ন ভাইয়া কোথায় ঘুরবে? আমাদের সাথেই চলুক। মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাঁধে হাত চেপে হেসে বললেন, চলো আমাদের সাথে।
তুমি এলে ভালো লাগবে। কিন্তু পেছন থেকে আকাশ এসে বলল, আরে কিসের কিন্তু বেটা, চল আয় একসাথে যাব। অহন লজ্জিত ভঙ্গিতে মাথা তুলে চুলকে বলল, আপনাদের সমস্যায় ফেললাম তাহলে। কোনো সমস্যা নেই। আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন, হুট করে মনে পড়ল তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছেন। অরু তার সামনেই দাঁড়িয়ে, তাই অরুকেই বললেন, আম্মু দৌড়ে সেলফোন আনতে পারবে না? খুব পারবো, বলতে বলতে অরু দৌড় লাগালো। ভেতরে ঢুকতেই দেখলো তন্ময় নামছে, শার্টের হাতে ফোট করতে করতে। অরু আর চোখে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিকে ছুটল। সেলফোন সহ ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে, এটা সে মোটেও আশা করেনি। অরু ফ্যাল নয়নে তাকিয়ে আছে। তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে। এইভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কিভাবে? হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো। অন্যমনস্ক ভঙ্গিতে অরু কিছুটা পিছিয়ে গেল। তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেগে আছে, হয়তো কাজল। তন্ময় সেখানটায় মুছতে ধরল। অল্প ঘষতেই অরুর মেকআপ উঠে এলো। রুমালে লেগে থাকা হলদে মেকআপ দেখে তন্ময় বাকরুদ্ধ। অরু হাসার চেষ্টা করে বলল, এইভাবে ডলাডলি করলে ফাউন্ডেশন তো উঠবেই। দেখি, দাঁড়া সোজা হয়ে। এইভাবে নড়চড় করছিস কেন? মুখ বেঁকিয়ে অরু সোজা সাপটার ভঙ্গিতে দাঁড়ালো, মনে মনে আওড়ালো, আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি কি কিছু বোঝেন? অভিমান পুষে ওরও অন্যদিকে তাকিয়ে সে আবদার করতে চাইল গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে। তারপর ভাবলো, থাক, কি দরকার, এগুলো কিছু কখনো লোকটা বুঝবে না। হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিকে। মুফতি বেগম দুহাতে টিফিন বক্স নিয়ে বেরোচ্ছেন। তন্ময়ও দেখেছে। অরুর থুতনি মুছে মুফতি বেগমের দিকে এগিয়ে গেল। তার হাতে টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়ল। সাবিহা বেশ চিন্তিত। অনেক চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। বেশ কয়েকবার সেলফোন চেক করেছে, কোনো মেসেজ নেই। চিন্তিত সাবিহা যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখল, মুহূর্তেই পাথর বনে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকলো। সাবিহা হতভম্ব। দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে। সবকিছু শুনে সাবিহা বুঝতে পারল তার ঘন্টাখানেকের চিন্তা কোনো কাজেরই না। এই ছেলে আগ থেকেই সব জেনে শুনে এই চাল পেতে রেখেছে। কতটা শিয়ানা! সাবিহা রাগ করে মুখ ফুলিয়ে রাখলো। কথা নেই তার ওই ছেলেটার সঙ্গে। 4টে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সব শেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতেই পেল, তন্ময়ের পাশে। খুশি হবে নাকি ব্যথিত বুঝতে পারল না। তবে অরু খুব খুশি। পরিবারের সাথে ঘুরতে যাওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সিলেট ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠল। জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজারও অরু ঘুরতে চাই। মোট কথা, সিলেটের সব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চাই। রাত 7টার মধ্যে সিলেটের গণ্ডি বেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনো ঢাকার ত্রিসীমায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট। তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে। সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে। মধ্যে আবার মোস্তফা সাহেবের গাড়ি ব্রেকডাউন করে খেয়েছে। সেটাকে মেরামত করতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন সন্ধ্যা নেমেছে, আঁধার হয়েছে পৃথিবী। তন্ময়দের গাড়ি নিরবচ্ছন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালান কোঠা। তন্ময়ের বাড়ির পেছনে 3টা গাড়ি সোজাসাপটা সারি করে আসছে। একটি গাড়িও আকপাচ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে। তার দুপাশে অরু এবং সাবিহা। সে তার 2 বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিংয়ে তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পরপর, যেমন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেফটে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলেছি, আমাকে মুক্তি দাও প্লিজ। হেসে ওরও জানালার দিকে চেপে গেল।
হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসলো। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু আর সাবিহা। পরপর শব্দ করে হাসতে লাগলো। লজ্জায় হতভম্ব ছোট দীপ্ত। কিন্তু এখন লজ্জা দেখাবার সময় নাই। পূর্বেই সে পেট দোহাতে চেপে ধরল। হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট দুই ধরেছে তন্ময় ভাইয়া। ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে খুটুর মুটুর করছে। কিছু একটা করো। আমি বোধহয় এই প্যান্টেই করে বসবো। মানে গাড়িতেই? তন্ময় অস্পষ্ট স্বরে শিট বলে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না। আটকে রাখ, দেখছি। তন্ময় চারপাশে নজর বোলালো। আশেপাশে শুনশান নীরবতা। এদিকটায় বাড়িঘর নেই তেমন, তবে কিছুটা দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে আবারও গাড়ি স্টার্ট করলো। সেখানটায় গাড়ি থামাবে বলে পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। ওরও দীপ্তর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওই তো সামনে বাড়ি, আর একটু অপেক্ষা করছো না? তন্ময়ের গাড়ি থামতেই পেছনের বাড়িগুলো থেমে গেল। মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন, কী সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, দীপ্তর বাথরুম পেয়েছে, সেটেল করে আসছি। তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যেতে থাকো। আচ্ছা, আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি দুটো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে। পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে। ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। অরু আর ছাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে? এখনই করে নিতে পারিস, সামনে বাড়িঘর পাওয়া মুশকিল। খুব নীরব অঞ্চলে পড়বে বাকিটা রাস্তা। সাবিয়া অরুর দিকে তাকালো, মাথা দোলালো অরু। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লক করে যাচ্ছি, ভেতরেই থাক। গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটি কোয়ার্টার বাসার সামনে এলো। এই বাড়িটার দরজা খোলা, বাকি দুটোর সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকে জিজ্ঞাসাবাদ করলো, বাথরুম ব্যবহার করা যাবে নাকি? বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ। তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন। হাসি মুখে দীপ্তকে ব্যবহার করা যাবে, দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো। পেছন পকেট থেকে একটি সিগারেট বের করলো। সিগারেটখানা ঠোঁটে গুজে ধরলো। আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘোরালো। একসময় সেটা দাঁড় সিগারেট ধরিয়ে টান মারলো, মাথা উঁচু করে আকাশের পানে। নিকশ কালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিকে যেতেই অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? হু, মাঝে মাঝে। আমি এসব মোটেও খাই না, এগুলো খেলে তো ক্যান্সার হয়, হৃৎপিণ্ড পুড়ে ছারখার হয়ে যায়। তন্ময় হাসল। অয়নের কাজ চাপড়ে বলল, আমি তো তোকে প্রায়শই দেখি আলী চাচার দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে। অয়ন ঠোঁট কামড়ে ফেলল। ভালো সাজতে গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল, ভাই ওই আর কি, মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না, তাই কমিয়ে দিয়েছি। তবে হুটহাট মাথায় চড়ে বসলে খাই একটু একটু। সেম ভাই, আমারও। ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারি না। আছে না দিব? আছে দুটো। আর নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুছল। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নির্জন পরিবেশ, শীতল আবহাওয়া, দু একজনে যাতায়াত দেখা যাচ্ছে। মিনিট খানিক পর দীপ্ত বেরিয়ে আসলো। চোখে মুখে তৃপ্তির হাসি। তন্ময় শুধালো, এখন ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ। কি যে খারাপ লাগছিল তখন বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল। পরপর নিজেকে সামনে নিয়ে আনন্দে পা দোলাচ্ছে। কোলে ওঠার যে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি? গাড়ির সামনে আসতে অয়ন নামিয়ে দিল দীপ্তকে।
তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো, পাশে অয়ন। দীপ্ত সেই দুই বোনের মধ্যে বসেছে। চিন্তিত স্বরে ওরু বলল, ব্যথা কমেছে? হুঁ, খিদে পেয়েছে এখন প্রচণ্ড। সাবিহা বলল, বাবার গাড়িতে খাবার আছে, দাঁড়া, গাড়িটা আমরা ধরে নেই। ওরু বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গায় গাড়ি পার্ক করা হবে, তখন খেয়ে নিস। অতক্ষণ আমি অপেক্ষা করব? আলবাত করবি।